সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বাই কেপিজি স্পেশালাইজড হসপিটাল কাশিমপুর গাজীপুর। এবং আজকের এই পর্বে আমরা কিডনি নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে কিডনি রোগীদের সংখ্যা বেড়েই চলছে দিনে দিনে, এবং এর পেছনে যে নীরব ঘাতকের মতো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কাজ করছে এবং অনেক রোগী যারা ক্রনিক কিডনিজে ভুগছেন, কিন্তু তারপর যারা ধীরে ধীরে যারা এই রোগে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যেও কিন্তু অনেকেই হঠাৎ করেই লক্ষ্য করলেন যে তার কিডনিটি কাজ করছে না। এবং এছাড়াও আরও অন্যান্য যেসব কারণে রয়েছে যার কারণে কিডনি হঠাৎ বিকল হতে পারে, সে বিষয়গুলো কিন্তু তাদের রোগীদের কাছে ভয়াবহ রূপ হিসেবে আবির্ভূত হয় এবং তখন তারা বিচলিত হয়ে ওঠেন, কোথায় যাবেন, কি করবেন, কি করণীয় রয়েছে, এবং সবাই আশঙ্কায় ভুগতে থাকেন তার কিডনিটি বোধহয় চিরকালের জন্য হয়তো নষ্ট হয়ে গেল, হয়তো তাকে ডায়ালিসিসের উপর নির্ভর করে বাকি জীবন চলতে হবে। এই যে এই সংশয়গুলো সব কিছু রয়েছে, কিন্তু তা থেকে আমাদের কিডনিকে বাঁচানোর জন্য কিছু প্রতিরোধ এবং প্রতিকারও রয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই এবং আমাদের সেই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, কনসালটেন্ট নেফ্রোলজি, কেপিজি স্পেশালাইজড হাসপাতাল কাশীপুর গাজীপুর। স্বাগত ডাক্তার মামুন আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ অমিত ভাই, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সঙ্গে আমাদের সঙ্গে স্ক্রিনে যুক্ত রয়েছেন ডাক্তার ইমতিয়াজ ইসলাম, অ্যাটেন্ডিং নেফ্রোলজিস্ট, ক্লিনিক্যাল সহকারী অধ্যাপক অব মেডিসিন, ক্রেইগটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এবং ফ্যাকাল্টি লিড নেফ্রোলজি, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। স্বাগত ডাক্তার ইমতিয়াজ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ডক্টর হাসান। জি, থ্যাংক ইউ। আমরা শুরু করি মামুনকে দিই। ডাক্তার মামুন একজন তরুণ নেফ্রোলজিস্ট কাজ করছেন, তা আমি শুরুতে জানতে চাই যে কিডনি সবার জন্য গুরুত্বপূর্ণ, এই বিষয়টি কিন্তু এখন সাধারণ মানুষ সবাই জানে এবং আমাদের একটি প্রচলিত ধারণা আছে বেশি বেশি পানি খেলে কিডনি ভালো থাকে, ছোটবেলা থেকে আমরা শুনে আসছি। আসলে কিডনির মূলত কাজগুলো কি কি, মানে কি 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 ধরনের কাজগুলো করে থাকে মূলত কিডনি? ধন্যবাদ অমিত ভাই। প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং চ্যানেল 24-কে। প্রথমত আমি আসি কিডনির কাজ। আমরা যদি খুব সহজভাবে বুঝতে চাই তাহলে আমরা বলতে পারি কিডনি হচ্ছে আমাদের শরীরের জন্য ফিল্টার হিসেবে কাজ করে। এই ফিল্টারের কাজ হচ্ছে শরীরের যত দূষিত পদার্থ আছে এগুলো শরীর থেকে বের করে দেবে, সেই সাথে প্রয়োজনীয় যে পদার্থগুলো থাকে সেগুলো শরীরের মধ্যে রেখে দেয়। এর সাথে পাশাপাশি কিডনি আরও কিছু কাজ করে, যেমন আমাদের শরীরের যে লবণ পানির একটা তারতম্য রক্ষা করা, এটা কিডনি করে থাকে। শরীরের অ্যাসিডের মাত্রাটা শরীরে ওরা মেনটেন করে এবং আরও কিছু এন্ডোক্রাইন ফাংশন আছে। মূলত যে ফাংশনটা আমরা ধরে নিই সেটা হচ্ছে দূষিত পদার্থ এবং বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেওয়া। কোনো কারণে যদি এই বর্জ্য পদার্থ বের করে দেওয়ার ব্যাপারে কোনো তারতম্য ঘটে তখনই আমরা বলি হঠাৎ করে কিডনি বিকল হয়ে যাওয়া। মানে এই যে প্যারামিটারটি আমরা সেট করলাম যে আমরা কখন বুঝবো যে হঠাৎ কিডনিটি বিকল হয়েছে, মানে এটি কোনো প্যারামিটার রয়েছে, রেঞ্জ রয়েছে কিনা? হ্যাঁ, রেঞ্জ বলতে সারা বিশ্বে আমরা একটা গাইডলাইন ফলো করি, কেডিগো গাইডলাইন। সেই গাইডলাইনে আমরা বলি দুইটা ক্রাইটেরিয়া ফলো করা হয়। একটা হচ্ছে যে ক্রিয়েটিনিন, যেটা আমরা ল্যাবে পরীক্ষা করে থাকি, আর একটা হচ্ছে প্রস্রাবের পরিমাণ, ইউরিন আউটপুট। এই প্রস্রাবের পরিমাণটা আমরা খুব দ্রুত বুঝতে পারি যদি কোনো রোগীর প্রস্রাব ওরা বলে যে যদি একটা পেশেন্টকে আমরা 60 কেজি ধরি তাহলে যদি গত 6 ঘন্টায় প্রতি ঘন্টায় যদি 30 ml এর চেয়ে প্রস্রাব কম হয় তাহলে আমরা বলবো যে হঠাৎ করে কিডনি বিকল হয়েছে। এটা হচ্ছে আমাদের এই প্রস্রাবের ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে আউটপুট, প্রস্রাবের পরিমাণটা। এছাড়া যদি আমরা ল্যাবে পরীক্ষা করি তাহলে আমরা দেখি যে খুব সামান্য ক্রিয়েটিনিন যদি বাড়ে তাহলে আমরা বলবো যে হঠাৎ করে কিডনি বিকল। বলা হয় যে 48 ঘন্টার মধ্যে যদি 0.3 বাড়ে অথবা হচ্ছে যদি 7 দিনের মধ্যে হচ্ছে 1.5 গুণ বেড়ে যায়, আমরা যদি অ্যাজিউম করতে পারি, আমরা অনুমান করতে পারি, অথবা যদি আমরা জেনে থাকি যে তার বেসলাইন ক্রিয়েটিনিন কত ছিল। সহজভাবে বললে আমরা বলি যদি একজন পেশেন্টের ক্রিয়েটিনিন 1 থাকে, যদি 7 দিনের মধ্যে এটা 1.5-এর উপরে চলে যায় অথবা 24 ঘন্টার মধ্যে যদি 1.3-এর উপরে চলে যায় তাহলে আমরা বলবো হঠাৎ কিডনি বিকল। এর সাথে প্রস্রাবের পরিমাণটা আমরা যদি দেখি তাহলে দেখব 6 ঘন্টায় যদি 60 কেজি একজন মানুষের প্রস্রাব 300 মিলিলিটারের কম হয়, মানে 1 পোয়ার মতো প্রস্রাব হয়, তাহলে আমরা বলবো হঠাৎ কিডনি বিকল। মানে এই জায়গাটা কিন্তু জানাটা জরুরি। অনেকে ভাবেন যে আচ্ছা অনেক সময় লেবের একটা লাইন লেখা থাকে 1 থেকে 1.5, ভাবছে আচ্ছা রেঞ্জের মধ্যে তো আছে, একটা ছিল, এখন আর কি হয়েছে, এই ইস্যু নিয়ে আমাদের একদম ক্লিয়ার করেছেন আপনি, যথেষ্ট ধন্যবাদ। একই সঙ্গে আমি দর্শকদের জানিয়ে দিতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানে হঠাৎ কিডনি বিকল নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে স্ক্রলে দেখানো নাম্বারে যুক্ত হতে পারেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আমি আলোচনায় চলে আসি, ডাক্তার ইমতিয়াজ আমাদের সঙ্গে যুক্ত আছেন।
যে কথাটি ডাক্তার মামুন বললেন যে হঠাৎ কিডনি বিকল, এটা তো আসলে ওইভাবে অনেক সময় বোঝা যায় না। কিছু লক্ষণ আসলে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি। যে সাধারণত মানুষ মনে করেন যে মুখটা ফুলে গেছে অথবা পা ফুলে গেছে, ধরে নেয় যে তোমার বোধহয় কিডনি বোধহয় নষ্ট হয়ে গেছে, অথবা পিছনের দিকে ব্যথা করছে, অনেকের ধারণা থাকে যে সেই জায়গায় হলে বোধহয় কিডনির কোনো সমস্যা হয়েছে। আসলে এই লক্ষণগুলো সম্পর্কে যদি একটু বলেন যে আসলে কখন আমরা বুঝবো যে কিডনির সমস্যা করছে এবং আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, ধন্যবাদ। ডক্টর মামুন রশিদ আসলে খুবই সুন্দরভাবে বলেছেন। যেটা ওনার প্রথম কথাটাই ছিল যে প্রথমে দেখতে হবে যে ইউরিনের পরিমাণ কমে যাচ্ছে কিনা। জি কারণ আমাকে চিন্তা করতে হবে যে বাংলাদেশে বেশিরভাগ মানুষেরই আইদার ল্যাবের সংস্পর্শে নেই, অথবা কোনোদিন বেজ লাইন ল্যাবও করেননি, অথবা উনি কখনো ল্যাবের কাছেও যান না। তো উনার জন্য ওইটাই প্রযোজ্য যে আপনি যদি 6 ঘন্টা ইউরিন না হয়, একদমই না হয়, অথবা অনেক কম হয়, তাহলে আপনি সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে যান। ওনারা আপনার ব্লাড টেস্ট করবেন, তখনই বোঝা যাবে তার ক্রিয়াটিনিনটা কত, ওইটা দেখে। তো আপনি যেটা আরেকটা বলেছেন যে ক্রিয়াটিনিন একটা নর্মাল রেঞ্জ আছে, আমাদের আইসিডির ভিতরে যদি দেখি, ওখানে ল্যাবে ক্রিয়াটিনিনের রেঞ্জ হলো 49 to 90 মাইক্রোমোল পার লিটার। এখন এটা একটা বিরাট রেঞ্জ। এটা যদি মিলিগ্রামে কনভার্ট করি তাহলে 0.5 থেকে 1। তো এত বড় একটা রেঞ্জের মধ্যে তো সবাই পড়ে যাবে। তার কারণটা হলো ক্রিয়াটিনিন আসলে একটা মাসেল মাস রিপ্রেজেন্ট করে। যে এই 90 বছরের ভদ্রমহিলা যার বয়স হলো 70 পাউন্ড 80 পাউন্ড, ওনার ক্রিয়াটিনিন হয়তো 0.5 নর্মাল। তার মানে ওনার জন্য কিন্তু 0.8 হলো একিউট কিডনি ইনজুরি। ওয়ারেজ যে হালকে 25 ইয়ার্স ওল্ড, যে অনেক ওয়েট লিফট করছে, তার অনেক মাসল ম্যাস আছে, তার জন্য তো কিন্তু 1 নর্মাল। তার জন্য হয়তো 1.3 হলে নর্মাল হবে। এটা একটা ব্যাপার। আরেকটা হলো কিডনি রোগীটা আসলে এখন একটা এপিডেমিক পর্যায়ে আছে, শুধু ওয়ার্ল্ড ওয়াইড না, বাংলাদেশেও। তার কারণ হলো এটা ডিটেকশনটা ডিফিকাল্ট। কারণ হলো এই রোগীকে কোনো সিমটম নেই। আপনি তো ভাই কার্ডিওলজিস্ট, জি আপনার রোগীরা আপনার অফিসে আছে যে স্যার আমার চেস্ট পেন হয়েছে, স্যার আমার শর্টনেস অফ ব্রেথ আছে, আমার নিশ্চয়ই হার্টের সমস্যা আছে। হয় মামুন ভাইকে জিজ্ঞেস করেন, কেউ আমাদের অফিসে আসে না যে আমার কিডনি ফেলিয়ার হয়েছে। যারা জি আসে তারা ব্যাক পেন নিয়ে আসে, এবং বেশিরভাগ কিডনি ডিজিজে ব্যাক পেন হয় না আসলে। হয় না। জি আসলে ব্যাকের পিছনে, কিডনির পিছনে প্রায় 6 থেকে 8 সেন্টিমিটার মাসেল এবং বোনস আছে, ওখান থেকে ব্যথাটা হয়। এক্স্যাক্টলি। কিডনি যদি ব্যথা হয়, উনি অবশ্যই ইমার্জেন্সি রুমে যাবে, কারণ ওটা কিডনি স্টোন হবে মোস্ট লাইকলি, অথবা পাইলোনেফ্রাইটিস হবে, উনি খুব সিক থাকে। জি জি রেয়ারলি, রেয়ারলি আমরা যেটাকে কিডনি প্রদাহ বলি, এটা হয়তো আমাদের দেশে বাচ্চাদেরই বেশি হবে, কারণ আমাদের প্রচুর স্কিন ইনফেকশন হয়। তাহলে দেখা যাবে যে বাচ্চাটার হাত পা গুলো ফুলে গেছে, মুখটা ফুলে গেছে। এটাকে আমরা নেফ্রোটিক সিনড্রোম বলি। তো এটার জন্য কিছু সিমটম হয়, কারণ তাদের অ্যালবুমিন বের হয়ে যাওয়াতে না শরীরটা ফুলে যায়। এটাই একমাত্র সিমটম আমরা ধরতে পারি। বাকি কিডনি ডিজিজ কিন্তু স্টেজ 4-5, অনেক অ্যাডভান্স কিডনি ডিজিজও নন স্পেসিফিক ফাইন্ডিং, লাইক শরীরটা একটু খারাপ লাগছে, একটু ক্ষুধা কম, একটু ওজন কমছে, এটা ভেরি নন স্পেসিফিক। তা আমি যেটা বলবো যে মামুন ভাই যেটা পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউতে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে যাতে মানুষ তাদের রেগুলার চেক আপে যান। একটা সার্টেন এজ পরে রেগুলার চেক আপে যাওয়া উচিত, লাইক বিয়ন্ড দ্য এজ অফ 30। আর যাদের হলো রিস্ক ফ্যাক্টর আছে, মানে অলরেডি হাই ব্লাড প্রেশার বেশি, অথবা ওনার ডায়াবেটিস আছে, অথবা ওনার ফ্যামিলিতে কারো কিডনি ফেলিয়ার আছে যিনি ডায়ালিস করছেন, ইনাদেরকে রুটিনলি মেবি 20 বছর হলেই তাদের বছরে একবার অ্যাটলিস্ট ব্লাড প্রেশার দেখা, ইউরিন দেখা এবং ক্রিয়াটিনিন দেখা দরকার। এভাবে আমরা কিডনি ডিজিজকে আর্লি ডিটেক্ট করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, আমরা দর্শকের ফোনটি নিই। দর্শক, আপনার কোথা থেকে বলছেন, নামটি বলে প্রশ্নটি করুন। জি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, প্রশ্নটি করুন, আপনি প্রশ্নটি করুন দর্শক। আমি প্রশ্ন করতেছি যে আমি মনে করেন বেশি সময় গার্মেন্টসে কাজ করি, বুঝতে পারছেন? জি আমি না মনে করেন বেশি সময় দাঁড়ায় কাজ করি, তাহলে আমার পাও, হাত পাওটাও মাথা টাথা ব্যথা করে। এটা কি কোনো কিডনির কারণে ব্যথা করে? আপনার আপনার নামটি কি, বয়স কত? আমার নাম মোহাম্মদ পারভেজ। আমি বয়স মনে করেন 35+ হয়েছে, মানে 40-এর কাছাকাছি। 40-এর কাছে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে বা হাই ব্লাড প্রেশার না রয়েছে না, আপনার? এগুলো আমি চেক আপ করেছি, ডায়াবেটিস নাই। ঠিক আছে, ঠিক আছে। জি,
আমি মামুনের কাছেই চলে আসি যে উনি সাধারণ যে প্রশ্নটি মানুষের মনে প্রশ্ন থাকে, জি, জি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, লং স্ট্যান্ডিং যারা কাজ করেন জি। তাদের অনেকের ধারণা থাকে যে পা ফুলে যায় বা অনেক সময় ইউরিনের সাথে প্রোটিন অনেক সময় চলে যায়। উনি ধারণা করছেন যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করলে ওনার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং পিছন দিকে যে প্রশ্নটি মানে যে উত্তরটি বলেছেন একটু আগে স্যার, জি, জি। যে মানে পিছনের দিকে ব্যথা হলে মানুষ ভাবে যে কিডনি বোধহয় জি, সমস্যা জি, জি। হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে। আপনি যেটা বলেছেন আপনার কোমরে ব্যথা, আমাদের স্যার অলরেডি আপনাদেরকে বলেছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি কিন্তু পেছনে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে না। তো অনেক সময় আপনার পায়ে যে ফোলা আসছে এটা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও ফোলা আসতে পারে, এবং কোমরে ব্যথা এটা কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কোনো ভারী কিছু তুলতে গেলে অথবা যদি আপনি যেভাবে দাঁড়াচ্ছেন দাঁড়ানো যদি ঠিক না হয় তাহলে এরকম ব্যথা হতে পারে। তবে সেক্ষেত্রে আমরা কিন্তু কিডনির অসুখ যে থাকবে না এটা আমরা বলতে পারবো না। এটার জন্য আপনাকে একটু কষ্ট করে দুইটা পরীক্ষা করতে হবে, খুব ছোট ছোট, একদম কম খরচ। একটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন করবেন, একটা হচ্ছে প্রস্রাবের পরীক্ষা করবেন, আমরা বলি ইউরিন আরএমই। যদি এই দুইটা রিপোর্ট ভালো থাকে তাহলে আমরা আনুষঙ্গিকভাবে বলে নিতে পারি যে আপনার কিডনিতে সমস্যা নাই। কারণ বেশিরভাগ রোগীরা আমাদের এরকম ব্যথায় তারা ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধগুলো খেয়ে থাকেন, ব্যথার ওষুধে এরকম ফোলা আসতে পারে। ধন্যবাদ। জি জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মামুন। আমি ডক্টর ইমতিয়াজ আপনার কাছে আসি, যেহেতু মামুন অলরেডি কিছু বললেন, উত্তরটি দিলেন, যে আসলে কিডনি রোগীর এই যে হঠাৎ কিডনি বিকল হওয়ার পেছনের প্রধান কারণগুলো কি কি, মানে নেপথ্য কারণগুলো কি কি রয়েছে যেটা কারণে কিডনি হঠাৎ ফেল করতে পারে? যে নষ্ট হলো অথবা কিছু অংশ নষ্ট হলো, এটা আসলে যেহেতু এটা দু ধরনের রোগীদের মধ্যে হতে পারে। একটা তো যে একজন রোগী সে সবাই মোটামুটি জন্মের সময় তাদের কিডনি ফাংশন নর্মাল থাকে, আনলেস তাদের বার্থ ওয়েট অনেক কম, প্রিমেচিউর লেবার টেবার কারণে হয়তো তাদের কিডনির সমস্ত ফাংশনাল এলিমেন্টসগুলো থাকে না। তো এই ধরনের একটা টোটালি নর্মাল একটা মানুষের থেকে কিডনি ফেলিওর হলো, সেটা বোঝা যায় ব্লাড কেমিস্ট্রি থেকে। আরেকটা হলো আরেকজন লোকের অলরেডি ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার থেকে কিডনিটা কিছুটা একটু অ্যাবনর্মাল ছিল, তারপরে তার হঠাৎ করে হলো। এই হঠাৎ করাটা আমরা ততদিন পার্মানেন্ট বলবো না যতদিন এটা 3 মাসের বেশি না থাকে। তো এটা আর কি সব ডাক্তাররা, মানে দুনিয়াতে বড় বড় ডাক্তার ওনারা বিষয়ে হিসাব করেছেন যে 3 মাসের আগ পর্যন্ত থাকলে আমরা হঠাৎ কিডনি ফেলিয়ার বলি, আর 3 মাসের বেশি হয়ে গেলে এর কারণটা হলো 3 মাসের মধ্যে যদি হয় তাহলে আমরা ধরে নিতে পারি এটা একটা সারার একটা পসিবিলিটি আছে, মানে এটা রিভার্সেবল হতে পারে। কারণ এটা এমন একটা ইনজুরি যেটা হয়তো ওটার যেই ইনজুরিয়াস ফ্যাক্টরগুলোকে আমরা যদি ওভারকাম করতে পারি তাহলে কিডনিটা আবার ভালো হতে পারে। তার মধ্যে সবচেয়ে ইজি যেটা এক্সাম্পল সেটা হলো, যা মনে করেন একটা বয়স্ক লোক 70-75 বছর বয়সের, ওনার এনলার্জ প্রস্টেট আছে। এটা এমন সময় এত বড় হতে পারে যে তার যেটা প্রস্রাবের যে নালী আছে এটার উপরে কম্প্রেশন করতে পারে এবং এটাকে বন্ধ করে দিতে পারে টেম্পোরারি। এই জন্য ব্লাডারটা তখন নর্মালি ইউরিনারি ব্লাডারে হয়তো 150 সিসির মতো ইউরিন থাকে, ওটা হয়তো বেড়ে 700, 800, 900 হয়ে গেল, এবং দিনের পর দিন থাকার পর এটা ব্যাক প্রেশারটা কিডনির উপরে যে এফেক্ট করলো, তখন আস্তে আস্তে কিডনিটা ফাংশনালি খারাপ হয়ে গেল। এই ভদ্রলোক তো নিশ্চয়ই আমাদের কাছে প্রেজেন্ট করবেন যে আমার তো আসলে ডাক্তার সাহেব গত 6 ঘন্টা ধরে ইউরিন হচ্ছে না। তখন আমরা একটা কুইকলি বেড সাইড আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি যে ওনারটা আসলে ব্লাডারটা ফুল, ওইটা তখন একটা ফলি ক্যাথেটার দিয়ে দিলে ইউরিনটাকে যদি আমরা ড্রেন করি এটাই কিন্তু কিডনিটা ভালো হয়ে যেতে পারে যদি ঠিক সময় মতো আমরা পাই। এটা হলো সবচেয়ে ইজি এক্সাম্পল, এটাকে আমরা বলি পোস্ট রিনাল। আর আরেকজন, একটা বাচ্চা হয়তো তার প্রচুর ডায়রিয়া হয়েছে, তার বাচ্চাদের যেহেতু বডি সার্ফেস এরিয়া কম, তারা দে ক্যান গেট ডিহাইড্রেটেড ভেরি কুইকলি। তো খুব তাড়াতাড়ি তার এরকম হয়তো কলেরা অথবা কোনো বাজে একটা ডায়রিয়া হয়েছে, সে কুইকলি এত ফ্লুইড লস করার জন্য তার কিডনিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে যদি আমরা তাকে আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং তাকে ওআরএস দিলাম, তারপর যদি দেখি যে তার জেনারেল অবস্থা ভালো না, ইউরিন আউটপুট হচ্ছে না, তাকে ইন্ট্রাভিনাস ফ্লুইড দিলাম, এবং এই কিডনিটা কিন্তু কিডনি ফেলিয়ারটা রিভার্সেবল হতে পারে যদি আমরা ঠিক সময়। আরেকটা হলো যে কিডনির ইন্ট্রিনসিক ডিজিজ, মানে কিডনি নিজস্ব কিছু ডিজিজ আছে, এগুলাকে আমরা কিডনি প্রদাহ অথবা গ্লোমারুলোনেফ্রাইটিস বলতে পারি। সাধারণত এই রোগগুলাই পেশেন্টের হাত পা ফোলা, মুখ ফোলা, এবং তাদের প্রোটিন যায় ইউরিনে, যার জন্য ইউরিনটা অনেক সময় একটু বাবলি দেখা যায়, মনে হয় যে ইউরিনের মধ্যে একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে। তো এটা আস্তে আস্তে হতে পারে অথবা খুব র্যাপিডলি, মানে 7-8 দিনে অর্ধেক কিডনি নষ্ট হয়ে যেতে পারে।
এটাও আবার হাই সাসপিশন থাকতে হবে, যে আমার হাত পা ফোলা মুখ ফোলা থাকলে আমি তাকে ডাক্তারের কাছে নিলাম, তার ব্লাড কেমিস্ট্রি করা হলো, তার ইউরিনটা দেখা হলো, ইউরিনটাকে আমরা কোয়ান্টিফাই করলাম, ইউরিনের মধ্যে কোনো আমরা বলি এটাকে ক্যাস, কোনো রেড সেলস যদি ইউরিনে থাকে, সাধারণত আরবিসি থাকার কথা না ইউরিনে, যদি থাকে এবং আরবিসি ক্যাস থাকে অবশ্যই এই পেশেন্টকে কিডনি বায়োপসি করতে হবে, জি ডায়াগনোস করতে হবে, এবং আমরা দ্রুত যদি চিকিৎসা দিই আমরা এটাকেও রিভার্স করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ। আমরা একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং প্রশ্নটি বলুন, কোথা থেকে বলছেন সেটিও বলুন। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম নাহিদ। সালাম। জি নাহিদ। আমার সমস্যা ছিল এই আমার পা গুলো ফুলে গেছে, চোখের পাতার পাপড়ি গুলো ফুলছে। এখন আমি কি করতে পারি? আপনার বয়স কত? আমার বয়স 30 ধরে। 30। এবং ডায়াবেটিস, প্রেশার এ ধরনের কিছু নেই তো? না, ডায়াবেটিক্স, প্রেশার আপাতত লো আছে, মাঝে মাঝে প্রেশার হাই হয়। মাঝে মাঝে প্রেশার বেড়ে যায়। কতদিন থেকে আপনার এই ফুলাটি রয়েছে? ফুলায় কিছুদিন যাবত, এই 15-20 দিন যাবত, কিন্তু আমার প্রস্রাবের সাথে প্রোটিন যায়। প্রোটিন যায়, আচ্ছা। আমি টেস্ট করাইছিলাম, এগুলো প্রোটিন যাইতেছে। আর কি কারণে বা কি কি খাওয়া যায় আমার, আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার আমার একটা টেস্ট দিছে, আবার এই টেস্টের পরে আছি আপাতত 15-20 দিন যাবত। কিন্তু এখন আবার একটা টেস্ট দিছে ডাক্তার, অ্যান্টিবডি PLR2 এরকম একটা টেস্ট দিছে। এই টেস্টের পরে আমাকে চিকিৎসা দেবো বলবো। জি, ঠিক আছে। এখন আমার কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না এটা বলবো। এটা নিয়ে আপনি জানতে চাচ্ছেন ডক্টর মামুন? কি কি আচ্ছা, আর কিছু জানার আছে কিনা যদি জানতে চান? ধন্যবাদ আমার দর্শক। কি 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 খাওয়া যায় বা কিসের থেকে হইলো এটা? ক্রিয়েটিনিন কিরকম আছে? আচ্ছা। জানি না। ক্রিয়েটিন কম আছে, কম আছে। 1.4 হয়তো। জি, আচ্ছা, ধন্যবাদ দর্শক। ঠিক আছে। আমি আপনি যেটি বললেন যে আপনার চোখের পাতা ফুলে গেছে এবং পা ফুলে গেছে, সেই সাথে কিডনিতে প্রোটিন যাচ্ছে, এবং আপনি একটা ক্লু দিয়েছেন যে আপনাকে একটা টেস্ট করতে বলেছে PLR2 রিসেপ্টর অ্যান্টিবডি, তাই তো? তো এইটা হচ্ছে আমরা যদি, স্যার যেটা আমাদেরকে একটু আগেই বললেন যে কিডনিতে যদি কোনো প্রদাহ হয়, আমরা যদি বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইউজুয়ালি মেমব্রেনাস নেফ্রোপ্যাথির ক্ষেত্রে এরকম বলা হয়। তো কিডনিতে যদি এরকম প্রদাহ হয় তাহলে হচ্ছে কিডনির ছাঁকনিগুলো কাজ করা বন্ধ করে দেয় সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিলে তখন কিডনির কারণেই শরীরে ফোলা আসে। এখন এটার জন্য স্যার বলেছেন যেটা, সেটাই আমি আবার বলছি যে কিডনি বায়োপসি করতে হবে। প্রথম কাজ হচ্ছে কিডনি বায়োপসি। খাবারের মধ্যে হচ্ছে আপনার যেটা আমরা বলি যে প্রোটিন ইনটেকটা একটু কমাতে হবে, লবণটাকে কম খেতে হবে, প্রেশারটা নিয়ন্ত্রণে রাখতে হবে, পানির পরিমাণটা কম খেতে হবে যাতে ফোলা কমে যায়। আর অন্যান্য খাবারের মধ্যে আমরা প্রোটিন মানে আমিষ জাতীয় খাবারটা আমরা বলি যে 0.8 গ্রাম পার কেজি পার ডে। আপনার ওজন যত হবে তার সাথে 0.8 দিয়ে গুণ করলে যেটা আসবে। এবং এর মধ্যে প্রোটিনের মধ্যে ফার্স্ট ক্লাস প্রোটিন যেটা আমরা বলি যে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, এটা মাছ, মাংস, দুধ, ডিম আপনি খেতে পারবেন। ডালের ক্ষেত্রেও এখন নিষেধ করে না। আগে একটা সময় বলতো যে সেকেন্ড ক্লাস প্রোটিন কিডনির জন্য খারাপ, কিন্তু বর্তমানে বলা হয় যে না, আপনি 50% টোটাল যে আপনি আমিষ খাচ্ছেন তার মধ্যে 50% আপনি প্ল্যান্ট সোর্স থেকে নিতে পারেন, তার মানে আপনি ডালও খেতে পারবেন। ধন্যবাদ। যে মানে খাওয়া আমাদের, জি, আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছে, তার প্রশ্নটি দ্রুত নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম সোহেল। জি, আমি ফরিদপুর থেকে বলছি। আমার বয়স হইল এই 37 বছর বয়স। জি, আমার প্রস্রাবে অনেকবার আমি টেস্ট করাইছি, কিন্তু প্রস্রাবে কোনো কিছু ধরা পড়তেছে না, কিন্তু প্রস্রাবে জ্বালা পোড়াটা হয়। কিন্তু ওষুধও দিছে একজন, ওই যে ডক্সিক্যাপ খাইছি, এর আগে নেন্টোনিক এসার খাইছি, আবার আমার অনেক টেস্ট করাইছি, কিন্তু ডাইন পাশে বাম পাশে ব্যথা করে, কিন্তু কোমর ব্যথা অতিরিক্ত। আচ্ছা, মানে প্রশ্নটি এতটুকুই। এমনি আমার IBS এর প্রবলেম আছে। জি, সোহেল, আচ্ছা, কিডনির সমস্যা। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছে, প্রশ্নটি নিয়ে নিই, তারপর উত্তরে যাব। দর্শক, আপনি কোথা থেকে বলছেন, নাম এবং বয়সটি জানিয়ে প্রশ্নটি করুন। আমি খুলনা থেকে বলতেছি। জি, আমার নাম জুনায়েদ। জি, বলুন। আমার যে 2015 সাল থেকে আমাদের কিডনিতে একটু সমস্যা হয়, আমার জি, কিডনিতে পাথর হয়। এখন তারপরে সেখান থেকে আমার বাম পাশেরটাতেও স্টোন হয়েছিল। জি, হওয়ার পরে আমাকে ডাক্তার ওষুধ লিখে দেয়, যে আপনার প্রেশার ওষুধ লিখে দেয়, যে বিচপ্র সকালবেলা চাই হলো কভারটিন 4+, আচ্ছা, আর হলো সকাল আর্লি ইম্পাজিন 10, আর রাত্রে দেয় হলো বিচপ্র A 2.5/5, আর হলো ইনসুলিন মিক্সচার 30। আচ্ছা, এখন সমস্যাটি কি হচ্ছে বলুন আমাদের, জানতে চাচ্ছি। সমস্যা হচ্ছে দুই সাইডে একটু পেন হচ্ছে, আমার হাড় সাইডে।
আচ্ছা, এবং আমার খাওয়ার কোনো রুচি নাই, প্রস্রাবে পেরেছি। প্রচুর ফেনা হচ্ছে। আপনি কি আমার জানার কিডনির পাথরটি অপসারণ করেছেন বা কোনো অপারেশন করেছেন? হ্যাঁ হ্যাঁ করা হয়েছে। করা হয়েছে, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। ঠিক আছে, আমরা দুটি প্রশ্ন নিলাম। আমরা খুব ছোট করে মামুন আপনার কাছ থেকে নিয়ে নিই উত্তর জি, দুটো। আচ্ছা। প্রথম যিনি দর্শক সোহেল বলেছিলেন যে তার কিডনিতে পরীক্ষা করে এমন কিছু পাওয়া যায় না, কিন্তু প্রস্রাবে যে জ্বালা পোড়া প্রস্রাবে করছে। জ্বালা পোড়া হয়। আচ্ছা, ধন্যবাদ সোহেল আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা বলেছেন যে প্রস্রাবে জ্বালা পোড়া আমরা সাধারণভাবে চিন্তা করি যে প্রস্রাবে যদি ইনফেকশন হয় তাহলেই প্রস্রাবে জ্বালা পোড়া হয়। এছাড়া যদি দেখা যায় যে প্রস্রাবের রাস্তায় কোনো স্টোন থাকে, করোনিক ইরিটেশন হয়, তাহলেও আমরা এরকম পেতে পারি। আপনি বলেছেন যে আপনি পরীক্ষা করে ইউরিনে কিছু পাওয়া যাচ্ছে না। তো অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকের যদি প্রস্রাবে টিবির জীবাণু থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম প্রস্রাবে জ্বালাপোড়া নিয়ে আসতে পারে, কিন্তু দেখা যায় আমরা ব্লান্ট ইউরিন পাচ্ছি, কোনো কিছু পাই না, হয়তো বা কিছু পুজ যেতে পারে, আর কিছুটা অনেক সময় অনেকের ক্ষেত্রে রক্ত যেতে পারে। তো এটার জন্য আপনি প্রস্রাবে টিবির পরীক্ষাটা হয়, এটা ঢাকা শহরে আপনি পাবেন, যেখানে যক্ষা ইনস্টিটিউট, এখানে আপনি করতে পারেন ইভ্যালুয়েশন করার জন্য। আর কমপ্লিট ইভ্যালুয়েশনের জন্য আপনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন দ্রুত। সেটি। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন ছিল যে জুনায়েদ খুলনা থেকে বলেছিলেন যে তার কিডনিতে পাথর ছিল, এখন হ্যাঁ, যেটি আসলে সমস্যা হচ্ছে যে তার মাঝে মাঝে ব্যথা হচ্ছে, এবং কি খাবেন বা কিভাবে জীবন ধারণ করবেন। আমি ডাক্তার ইমতিয়াজ ইসলাম আপনার কাছে আসতে চাই যে আমার এই দর্শকের জন্য আসলে কি পরামর্শ রয়েছে। হ্যাঁ, সরি ভাই, আপনার কিডনি স্টোন হয়েছে, এটা অত্যন্ত একটা ব্যথার বিষয়। বাট আমি আসলে কিডনি স্টোনটা আসলে প্রিভেন্ট করা উচিত। এটা প্রিভেন্ট করার জন্য আমাকে জানতে হবে আমাদেরকে যে কিডনি স্টোনটা কেন হচ্ছে। তো এটার জন্য আসলে 24 আওয়ার ইউরিন কালেক্ট করে আমরা একটা স্টোন অ্যানালাইসিস করতে হবে, এবং 24 আওয়ার ইউরিন কালেক্ট করে দেখতে হবে যে এখানে কি টু মাচ ক্যালসিয়াম যাচ্ছে, টু মাচ অক্সালেট যাচ্ছে, না ইউরিক অ্যাসিড যাচ্ছে। তারপর আমরা ওভাবে তার চিকিৎসা করতে পারি। চিকিৎসা অত জটিল না। আর আরেকটা হলো যে আপনার যদি অনেক বছর ধরে বারবার কিডনি স্টোন থেকে থাকে, অনেক সময় মানে স্টোনের বার্ন তো হতে পারে, দ্যাট মে রিপ্লেস পার্ট অফ দ্য কিডনি। আনফর্চুনেটলি অনেকের কিডনির অনেক অংশ চলে যেতে পারে এর জন্য। এখন সেটার জন্য কি ব্যথা হচ্ছে কিনা, আপনি বলেছেন যে আপনার খাওয়ার রুচি নেই, আপনার আসলে ব্লাড কেমিস্ট্রি করা দরকার, অত্যন্ত জরুরি এখনই, যে দেখতে যে কিডনিটা ফাংশনালি কেমন আছে। সাধারণত দুই দিকে কিডনি একসাথে স্টোন বন্ধ হওয়াটা খুবই আনলাইকলি। সুতরাং আমার মনে হয় যে একটা এক্স রে করে দেখা যেতে পারে কম পয়সায় যে স্টোন এখন কোথায় আছে, কোন জায়গায়। যদি এটা ইউরিনারি ট্র্যাক্টে থাকে এবং এটা যদি ছোট সাইজ হয়, সাধারণত 4-5 মিলিমিটার হলে 80% চান্স যে স্টোনটা প্যাস হবে। কিন্তু এর থেকে যদি অনেক বড় হয়, 7-8-9 মিলিমিটার, এটা আনলাইকলি যেটা প্যাস হবে। তখন এটা হয়তো আমাদের লিথোট্রিপসি অথবা লেজার লিথোট্রিপসি এগুলো কিছু করতে হতে পারে। আপনি সত্য একজন ইউরোলজিস্টের কাছে যান, যিনি হলো সার্জিক্যাল কিডনি ডাক্তার। উনি আপনাকে ভালো উপদেশ দিতে পারবে, এবং উনি ব্লাড কেমিস্ট্রি আপনাকে বলতে পারবে যে আপনার নেফ্রোলজিস্ট দেখার দরকার আছে কিনা। জি, অসংখ্য আমি ধন্যবাদ। আশা করি জি, ভালো। অসংখ্য ধন্যবাদ ইমতিয়াজ। আমি ডাক্তার মামুন আপনার কাছে একেবারে আমাদের আলোচনায় একটু ফিরে আসি। জি। সেটি হচ্ছে যে কিডনি বিকল হয়েছে কিনা কিছু লক্ষণ তো আমরা শুনলাম, জি। কিন্তু আমরা যদি পরীক্ষা নিরীক্ষায় যাই, জি। সবাই জানে যে ক্রিয়েটিনিন একটি সাবস্টেন্স, আপনি শুরুতেই বললেন, যেটি প্যারামিটার, এটি দেখি সবাই স্বস্তিতে ভোগে এবং অস্বস্তিতে ভোগে। জি। আসলে কিডনি বিকল হলে, অ্যাকিউট রেনাল ফেল হলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা দিয়ে থাকেন সাধারণত? আচ্ছা, একটা হচ্ছে আমরা কিডনিকে ফোকাস করি, যে কিডনির সমস্যার কারণে এটার জন্য আমরা সিরাম ক্রিয়েটিনিন করি, তার এবং সাথে কি ইউরিন। মানে ইজিএফআর যেটা রয়েছে সেটার সংশ্লিষ্টতা রয়েছে কিনা? জি, সেটা অবশ্যই করতে হবে। অবশ্যই, কারণ আমাদের বলাই হয় যে যেহেতু কিডনি ফিল্টার, তাহলে ফিল্ট্রেশন রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি কমে যায়, এটা র্যাপিডলি খুব দ্রুত কমে গেলেই আমরা বলি যে অ্যাকিউট কিডনি ইনজুরি। তো ইজিএফআরটা আমরা অনেক সময় আমরা ক্যালকুলেটরে, আমরা একটা অনলাইন নিজেরাও ক্যালকুলেটর আছে, করে নিতে পারি। এছাড়া আমরা চাইলে ল্যাবেও পাঠাতে পারি। আর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আরও দুটো পরীক্ষা, একটা হচ্ছে ইউরিন আরএমই। স্যার যেটা একটু আগে বললেন যে যদি কিডনিতে কোনো প্রদাহ থেকে থাকে কিডনি ক্ষতি হওয়ার জন্য, তাহলে আমরা এখানে প্রোটিন লিক করবে, এখানে আরবিসি রক্ত যাবে, এখানে কিছু কাস্ট থাকবে, কিছু ক্রিস্টাল থাকতে পারে। এছাড়া খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিরাম ইলেকট্রোলাইটস, মানে লবণের পরীক্ষা করতে হবে। কারণ যদি কিডনি বন্ধ হয়ে যায় তাহলে লবণের তারতম্য হয়। আপনি কার্ডিওলজিস্ট, আমার চেয়ে ভালো জানবেন যে এক্ষেত্রে পটাশিয়াম যদি বেড়ে যায় তাহলে এই পেশেন্টগুলো হঠাৎ করে বুকে ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে আসে এবং ফ্রিকোয়েন্টলি কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারে। এটাই আমাদের সবচেয়ে বড় ভয়। এছাড়া আমরা যদি কারণ খুঁজে বের করতে গেলে, যে কারণে বাংলাদেশে, আমাদের দেশে আমরা এখন যে প্র্যাকটিস করছি, এখন ডেঙ্গু বেশি হচ্ছে, এখন করোনা আবার ফিরে এসেছে বাংলাদেশে,
অন্যান্য এখন আমরা কিছু পেশেন্ট পেলাম চিকুনগুনিয়ার পেশেন্টও আমরা পাচ্ছি, ওদের সবার কিডনি খারাপ হচ্ছে। তো ওনাদের ক্ষেত্রে আমাদেরকে এটিওলজিটা চিন্তা করতে হবে। যদি ইনফেকশনের কারণে হয় তাহলে আমরা একটা রক্ত পরীক্ষা করব, একটা সিবিসি করে দেখব যে সিবিসির মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা। এছাড়াও আমরা দেখতে পারবো অন্যান্য কারণের মধ্যে যদি একটা আলট্রাসাউন্ড করতে হয়, আলট্রাসাউন্ড করে আমরা দেখব কোনো অবস্ট্রাকশন আছে কিনা, কিডনির সাইজটা কেমন আছে, কিডনিটা ফুলে আছে কিনা, কোনো ধরনের ইনফেকশন কিডনিতে আছে কিনা, এগুলো আমরা করতে পারি। জি যে আমরা আরো কিছু প্রশ্নের উত্তর শুনবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছে, আমরা প্রশ্নটি নিয়ে নিই খুব দ্রুত। দর্শক, আপনার নাম এবং ঠিকানা, বয়স জানিয়ে দ্রুত প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছি, আমার নাম আহসান। জি, কোথা থেকে বলছেন আপনি? গাজীপুর থেকে। আচ্ছা আচ্ছা, জি জি, সরি আপনার কথাটা বুঝতে পারছি না, কেটে যাচ্ছে। জি, দুটি পা ফুলো। আর সর্বশেষ একজন দর্শক যুক্ত ছিলেন, যদিও কথাগুলো স্পষ্ট বুঝতে পারিনি, যতটুকু বুঝলাম যে তার পা দুটি ফুলে যায় মাঝে মাঝে। আসলে এই পা ফোলার জন্য আসলে উনি কি করবেন বা কার কাছে যাবেন? আচ্ছা, পা তো অনেক কারণেই ফুলতে পারে। এখন কিডনির সমস্যা হলে পা ফুলতে পারে, যদি হার্টের সমস্যা থাকে তাহলেও পা ফুলতে পারে, লিভারের সমস্যা থাকলেও ফুলতে পারে। তো অতি সত্বর ওনাকে আগে একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে হবে। উনি ওনাকে প্রাথমিক ইভ্যালুয়েশন করার পরে যদি মনে হয় যে না নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞের প্রয়োজন আছে, তাহলে উনি আসবেন। নিশ্চয়ই প্যারামিটারগুলো ওনার এলাকায় যিনি আছেন তাকেই আগে দেখাক, প্যারামিটারগুলো একটু চেক করে তারপরে আমরা জি জি আসলে সেটা নিয়ে কথা বলবো। আমরা যে আলোচনা ছিলাম যে কিছু ইনভেস্টিগেশনের বিষয়, যে খুব বেসিক দু একটা কথা বললেন, এছাড়াও আরও কিছু ইনভেস্টিগেশন আমরা অনেক সময় দেখি যে কিডনি সমস্যা হলে যে আমরা একটা বড় একটা লিস্ট অনেক সময় আমরা দেখতে পাই যে তার ইউরিক অ্যাসিড, তার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট এবং আরও অন্যান্য অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, স্পট মানে যেটা বলি আমরা, এগুলো আসলে কতখানি প্রয়োজনীয়তা রয়েছে? অ্যাকিউট কিডনি প্রদাহ যদি আমরা প্রথমে এই পরীক্ষাগুলো করে যদি আমরা এর মধ্যে কোনো ধরনের কোনো তারতম্য পাই, তখন আমরা অন্যান্য যে পরীক্ষাগুলো আপনি বললেন অবশ্যই অনেক বেশি প্রয়োজনীয়। এগুলো বেশি প্রয়োজনীয় তাদের ক্ষেত্রে যাদের সিকেডি দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে বেশি হেল্প করে। অ্যাকিউট কিডনি প্রদাহের ক্ষেত্রে যদি কোনো রোগীর ক্ষেত্রে আমরা দেখি যে ক্রিয়েটিনিনটা অনেক বেড়ে গেছে এবং প্রস্রাব একদমই বন্ধ হয়ে গেছে, হচ্ছে না, সেই সাথে হাত পা ফুলে গেছে এবং সময়টা 7 দিনের উপরে চলে গেছে, তখন আমরা অন্যান্য মার্কারগুলোও খুব দ্রুতই এগুলো ডিটোরিয়েট খারাপের দিকে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বেসলাইন একটা ইনভেস্টিগেশন করে রাখি, পরীক্ষাগুলো করে রাখলে আমাদের জন্য যেটা হয় যে এর মধ্যে যদি কোনো রিভার্সেবল কোনো মানে তারতম্য থেকে থাকে, তাহলে সেটাকে আমাদেরকে দ্রুত কারেকশন করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় এটা করি। সিরাম ইউরিয়াও রয়েছে। সিরাম ইউরিয়া অবশ্যই খুবই জরুরি, কারণ ইউরিয়াটাই আমরা যেহেতু আমরা আগেই বলেছি যে ফিল্টার যদি বন্ধ হয়ে যায় তাহলে এই নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স এবং নাইট্রোজেনাস সাবস্টেন্স এগুলো বেড়ে যায়। তো নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকেই আমরা মেজার করার জন্য একটাই প্যারামিটার আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ব্লাড ইউরিয়া। এবং এই ইউরিয়াটাই আমাদের শরীরের সমস্ত ধরনের যে উপসর্গগুলো এগুলোকে নিয়ে আসার জন্য যথেষ্ট। এর মধ্যে দেখা যায় যদি ইউরিয়াটা ব্রেনে মস্তিষ্কে জমা হয়ে যায় তাহলে আমরা বলি ইউরেমিক এনকেফালোপ্যাথি। আপনি কার্ডিওলজিস্ট, আপনার হার্টে যদি জমা হয় আমরা বলি পেরিকার্ডাইটিস। তারপরে জিআই যদি খাদ্যনালীতে এটা ডিপোজিট হয়, জমা হয়, তাহলে দেখি যে ওদের ক্ষুধা মন্দা হয়, খাওয়ার অরুচি হয়, বমি বমি ভাব হতে পারে, এমনকি বমিও হতে পারে। তো এই প্রত্যেকটা জায়গায় দেখা যায় এই কারণে আমরা একটা বেসলাইন ইউরিয়া করি। এবং আগে এক সময় বলতো যে ইউরিয়া লেভেল যদি 200-র উপরে যায় তাহলে এটা একটা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, ডায়ালাইসিসের একটা ইন্ডিকেশন রয়েছে। বর্তমানে এখান থেকে অনেকটাই সরে আসা হয়েছে। এখন আমরা বলি যে যদি ইউরিয়ার কারণে ব্রেন মস্তিষ্ক ঠিকমতো কাজ না করে এবং এই ইউরিয়া বেড়ে যাওয়ার কারণে যদি অতিরিক্ত পানি শরীরে জমে যায়, শ্বাসকষ্ট হয় এবং আপনার হার্টে জমা হয়ে যদি এটা ইউরেমিক পেরিকার্ডাইটিস হয়, বুকে ব্যথা হচ্ছে, তখন দেখা যায় আমরা বলি যে আর্জেন্ট ডায়ালাইসিস করতে হবে। জি, আমরা এই ডায়ালিসিস প্রসঙ্গে আসবো, তবে তার আগে ডাক্তার ইমতিয়াজ আপনার কাছে একটু আসতে চাই যে যদি অ্যাকিউট রেনাল ফেলুর বা হঠাৎ কিডনি বিকল হয়ে যায়, তাহলে আসলে আমাদের হাতে কি কি সুযোগ রয়েছে তার চিকিৎসা করার? ট্রিটমেন্ট অপশনগুলো কি কি রয়েছে একেবারে শুরু থেকে রেনাল রিপ্লেসমেন্ট পর্যন্ত? এটা আসলে কারণটার উপর ডিপেন্ড করে। আমি যেটা বললাম যে আসলে যাদের হঠাৎ করে কিডনি ফেলিয়ার হয় তার মানে না যে এখানে দুনিয়া সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমাদের ওয়ার্কআপ ম্যানেজমেন্ট করা শুরু করা দরকার এখনই, এবং যত দ্রুত এটা শুরু করব ততই আমার মোটামুটি পুরোটা না হলেও অ্যাটলিস্ট পার্শিয়ালি সারার অনেক ভালো সম্ভাবনা আছে। এই জন্য আমাদেরকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।
তো যে যে ভদ্রলোক তার ব্লাড প্রেশার কম অথবা যে বাচ্চাটা খুব ডিহাইড্রেটেড তাকে যথেষ্ট আইভি ফ্লুইড দিলেই এখন এটা নিয়ে অনেক রকম মতবাদ আছে কি ধরনের আইভি ফ্লুইড দেওয়া উচিত, আমি ওখানে যাব না। তাহলে আইভি ফ্লুইড দিলেই তার কিন্তু প্রতিদিন তার কেমিস্ট্রিটা দেখতে হবে। তো সাধারণত এই ধরনের খুব যারা অ্যাডভান্স কিডনি ফেলিয়ার হয় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়, যাতে তাদেরকে রেগুলার মনিটর করা যায়, ইলেকট্রোলাইটগুলো, পটাশিয়াম, সোডিয়াম এবং আইভি ফ্লুইডটা দেওয়া হয়। আর থার্ড গ্রুপটা খুবই ইজি, যাদের অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি আছে, যারা হয়তো প্রস্টেটের জন্য যেটা বললাম, ইভেন একটা ফোলিক ক্যাথেটার দিলেও এই অবস্ট্রাকশনটা টেম্পোরারিলি রিলিভড হলে ওনার কিডনিটা ভালো হয়ে যাবে এবং পরে ভবিষ্যতে ওনাকে ওষুধ দেওয়া যেতে পারে এবং দরকার হলে প্রস্টেটের অনেক ধরনের সার্জারি আছে, লেজার প্রস্টেটেক্টমি থেকে শুরু করে তারপর আপনার হিটওয়েভ প্রস্টেটেক্টমি, অনেক কিছু করা যায়। মাঝখানের যেটা কিডনি ইন্ট্রিনসিক ডিজিজ, এটার জন্য খুব হাই সাসপিশন থাকতে হবে এবং এটার জন্য আনফর্চুনেটলি অনেক অ্যাডভান্স টেকনোলজি লাগে। যেমন আমি আসলে কিডনিটা তো মামুন ভাই বলেছেন যে এটা আসলে একটা ফিল্টারের মতো, আসলে এটা একটা বায়োফিল্টার, এর ভিতরে আসলে 1 মিলিয়ন ফিল্টার আছে প্রায় অ্যাট বার্থ। এখান থেকে আমরা 20-30টা ফিল্টার যদি নিডল দিয়ে উঠিয়ে নেই, এটাকে আমরা বায়োপসি বলি, এটাকে হিস্টোপ্যাথোলজিতে পাঠালে তখন বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ দিয়ে এটাকে দেখে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারবো কি ধরনের রোগ। কারণ এখানে প্রায় 100 ধরনের ডিফারেন্ট রোগ হতে পারে এবং এদের চিকিৎসাটা অনেকটা ডিফারেন্ট হতে পারে। কিন্তু আমরা যদি হাইলি সাসপিশিয়াস থাকি, আমাদের কিডনি বায়োপসি পর্যন্ত যেতে হবে, এর সাথে আমাদের কিছু ব্লাড টেস্ট করতে হয় এডিশনাল, আমরা এটা বলি সেরোলজি। এগুলোর জন্য আমাদের স্পেশাল ইকুইপমেন্ট লাগে, এলাইজা লাগে, তাদের হেপাটাইটিস থেকে শুরু করে আসলে কিডনি ডিজিজটা ভাইরাস, ব্যাকটেরিয়া, এমনকি প্যারাসাইটিক ডিজিজ থেকে শুরু করে যত রকম অটোইমিউন ডিজিজ আছে আমরা নাম শুনে থাকতে পারি, রিউমাটয়েড ফ্যাক্টর, এগুলা দেখতে হয়। তারপরে আমাদের যে আর্থ্রাইটিক ডিজিজগুলো আছে যেমন লুপাস, এটা খুবই একটা কমন, যেমন ওয়ার্ল্ড ওয়াইড কমনেস্ট কিডনি ডিজিজ যেটা, এটার নাম হলো IgA নেফ্রোপ্যাথি। এটা একটা অটোইমিউন ডিজিজ, মানে শরীরের যে ইমিউন সিস্টেমটা তার মধ্যে হঠাৎ একটা পরিবর্তন হয়ে যাওয়াতে সে আমাদের নর্মাল টিস্যুটাকে অ্যাটাক করছে। এটা খুব একটা কমন একটা জিনিস। তো এগুলার যদি আমরা আর্লি ডায়াগনোস করি, এদের প্রচুর রকম চিকিৎসা আছে এবং চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল না। নর্মালি যে স্টিরয়েড যেটা প্রেডনিজন, এগুলা দিয়েই অনেক কিছু চিকিৎসা করা সম্ভব বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। কিন্তু যেটা হলো যে আপনার যদি মনে হয় যে আপনার কিডনি ভালো নেই, আপনি অবশ্যই আপনার যে কোনো নিকটস্থ ক্লিনিকে যাবেন, একটা ব্লাড টেস্ট করার ওই ল্যাব বাংলাদেশের যে কোনো ল্যাবরেটরিতে, যে কোনো সরকারি হাসপাতালে একটা অ্যানালাইজার আছে, আমি শিওর যে ওটা আছে, আপনি এটা খুব কম পয়সা এটা করে নিতে পারবেন। এখান থেকে আমার ডায়াগনোসিসটা শুরু, তারপরে চিকিৎসা, তারপরে প্রগনোসিস, মানে ভবিষ্যতে এটা ভালো হয়ে যাওয়ার চান্স কত, এটা ডিপেন্ড করবে ডায়াগনোসিসের উপরে। এবং আমরা আমাদের নেফ্রোলজিতে মামুন ভাই জানে, আমাদের প্রধান দায়িত্ব হলো রোগীটাকে কিভাবে ডায়ালিসিস থেকে বাঁচানো যায়। আমরা তখনই নিজেকে মনে করি যে আমরা সাকসেসফুল, যে একটা রোগীকে আমরা কিডনি ফেলিয়ার এবং ডায়ালিসিস থেকে বাঁচাতে পেরেছি। যদি ডায়ালিসিসে চলে যায় তখন আনফরচুনেটলি আমরা খুব একটা ভালো বোধ করি না। আমি এই কথাটি রেশ ধরে আমি মামুনের কাছে আসি যে ডায়ালাইসিস একটি আতঙ্কের নাম বলা যায়। অনেক, বিশেষ করে যারা কিডনি নিয়ে যদি যারা ভয় থাকেন, তাদের প্রধান ভয়টি থাকে যে কখন ডায়ালাইসিস করছেন। আপনাদের এখানে ডায়ালাইসিসের খুব চমৎকার ব্যবস্থা রয়েছে আমি জানি, এবং একই সঙ্গে আপনার অনেক রোগীও আসলে সেখানে প্রতিটি শিফটে ডায়ালিসিস নিচ্ছে। ডায়ালিসিস আসলে কখন আসলে শুরু করতে হয়, মানে কখন আসলে একদম আর কোনো উপায় থাকে না যে ডায়ালিসিস যেতে হয়, এরকম কোনো ইন্ডিকেশন রয়েছে কি? অবশ্যই, থ্যাংক ইউ অমিত ভাই। ডায়ালাইসিসের ক্ষেত্রে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকিউট ডায়ালাইসিস, যেটা হচ্ছে যে হঠাৎ করে কিডনি বিকল হয়ে গেলে ইমার্জেন্সি ডায়ালাইসিস লাগবে। আমাদেরকে মনে রাখতে হবে যে হঠাৎ কিডনি বিকল হয়ে গেলে যাদেরকে আমরা ইমার্জেন্সি ডায়ালাইসিস দিই, তাদের কিন্তু দীর্ঘমেয়াদী ডায়ালাইসিস নাও লাগতে পারে, প্রয়োজন নাও হতে পারে। তো এদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে আমরা হঠাৎ কিডনি বিকল হয়ে গেলে ডায়ালাইসিস দিই? যাদের ক্ষেত্রে আমরা দেখি যে শ্বাসকষ্ট হচ্ছে, ওষুধ দিয়ে শ্বাসকষ্ট কমানো গেল না, হার্ট হঠাৎ করে অ্যাটাক করে যাওয়ার সম্ভাবনা থাকতেছে, আমরা পটাশিয়ামটা বেড়ে গেছে, আমরা ওষুধ দিয়ে পটাশিয়ামটা কমাতে পারলাম না, শরীরে অ্যাসিড অনেক বেশি জমে গেছে, এই কিডনি বিকল হয়ে যাওয়ার কারণে তাদের জ্ঞানের লেভেলটা কমে গেল, জ্ঞানের মাত্রা কমে গেল, বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে রোগী, অথবা বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এদের ক্ষেত্রে আমাদের কোনো উপায় থাকে না, আমাদেরকে আর্জেন্ট ডায়ালাইসিস দিতেই হবে। তবে এই ডায়ালাইসিসটা কিন্তু সাময়িক। আমরা অনেক অংশেই দেখেছি 3টা থেকে 5টা ডায়ালাইসিস দেওয়ার পরে এই রোগীগুলো ভালো হয়ে যায়, এবং এমনও হতে পারে যে সারা জীবন ডায়ালাইসিস নাও লাগতে পারে। একেবারেই দীর্ঘমেয়াদী কিডনি রোগে যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা ডায়ালাইসিস দিই একদম শেষ পর্যায়ে, আমরা বলি স্টেজ 5। স্টেজ 5 মানে
আমরা বলি স্টেজ 1 হচ্ছে সবচেয়ে ভালো আর স্টেজ 5 হচ্ছে সবচেয়ে খারাপ। জি, সেখানে যদি যখন কিডনি যায়। 10% কম কাজ করে তাদের ক্ষেত্রে আমরা ডায়ালাইসিস শুরু করি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মামুন, আমাদের চমৎকার কিছু তথ্য দিয়েছেন। নিশ্চয়ই ভবিষ্যতে এ বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইমতিয়াজ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। চমৎকার কিছু তথ্য আপনি আমাদের দিয়েছেন। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আবার যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। জি, সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে। হঠাৎ কিডনি বিকল হয়ে গেলে আসলে কি করণীয় রয়েছে এবং আসলে আমাদের বিচলিত না হয়ে সঠিক সিদ্ধান্তটি নেওয়ার যে পরামর্শ আমাদের আজকের আলোচকরা দিলেন সেটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সেটি গুরুত্বপূর্ণ যে কিভাবে যে কিডনি বিকল হয়েছে কিনা বোঝা যাবে এবং দুটি সামান্য পরীক্ষা দিয়ে কিন্তু সেটি বোঝা সম্ভব। এবং প্রতি বছর অন্ততপক্ষে একবার আপনার নিজের কিডনিটি কেমন রয়েছে সেটি পরীক্ষা করে দেখা দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।